নমস্কার বন্ধুরা, যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আজকে কলকাতায় কি ধুন্ধুমার কাণ্ডটা চলছে। প্রতীক জনের আইপ্যাকের অফিস এবং তার বাড়িতে ইডি হানা হয়েছে। এবং আমি যেটা আমার প্রতিবেদনে বারবার বলি যে এই রাজ্যে সাংবিধানিক যে ব্যবস্থা, আইন কানুন সত্যি সংকটে পড়ে গেছে, যেটা আজকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এইটার যেটা আপডেট, সবচেয়ে বড় যেটা আপডেট, যে এই সাংবিধানিক পোস্টকে হোল্ড করার পর একটা সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারের সংস্থার কাজে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন সেটা আজকে গোটা বাংলার মানুষ দেখে নিয়েছেন। এবং এরই কারণে আজকে ইডি কিন্তু কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি অ্যাপিল করেছে তাদের কাজে বাধা দেওয়ার জন্য। অবিশ্বাস্য ঘটনা, যেটা বাংলার মানুষ কোনোদিন ভাবতেই পারতো না। ইডি রেড চলছে একটা ব্যবসায়ীর বাড়িতে বা তার অফিসে, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এবং সেখান থেকে তিনি ইডি রেড চলাকালীন ফাইল বগল দাবা করে বেরিয়ে এলেন। অবিশ্বাস্য ঘটনা। মানে ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে এই রকমের সংবিধানের সংকট আজ অব্দি কখনো হয়েছে বলে ইতিহাসে এই সাক্ষী নেই, দেখা যায় না কখনো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা ঘটালেন, আমরা আশঙ্কা করছিলাম যে এরপরে ইডি কি ব্যবস্থা নেয়, নাকি ইডি এরপরও ছেড়ে দেবে। এর আগেও আপনারা দেখেছেন এই যে রাজীব কুমারের কাণ্ডে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসে গিয়েছিলেন। তার কারণ সবাই জানে, কারণ রাজীব কুমারের হাতেই সারদা কাণ্ডের যাবতীয় কাটি লুকিয়ে আছে। ফলে রাজীব কুমারকে যখন তাকে যে চাকরি দিয়েছে তাদের সংস্থা, রাজীব কুমার আইপিএস কে চাকরি দিয়েছে কেন্দ্র সরকারি সংস্থা, তাদের বিরুদ্ধে তিনি বিক্ষোভে বসে গেলেন। এবারে একই কাণ্ড হলো প্রতীক জৈন, আইপ্যাকের বর্তমান কর্ণধার, তার বাড়িতে আজকে ইডির রেড হলো। কি কারণে রেড হলো বাড়িতে এবং অফিসে? না, এই কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে এই মামলাটা চলছে। এই কয়লা পাচার কাণ্ডে ইডির আজকে রেড দেখতে পেলাম আমরা এই প্রতীক জৈনের অফিসে এবং বাড়িতে। তারপরে অদ্ভুতভাবে আমরা দেখলাম কলকাতার সিপি মনোজ ভার্মা পৌঁছে গেলেন সেখানে, রাজ্যের ডিজি রাজীব কুমার পৌঁছে গেলেন সেখানে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনভয় পৌঁছে গেল প্রতীক জৈনের বাড়িতে, যেটা একদম একটা অবিশ্বাস্য ব্যাপার। কেন কলকাতার পুলিশ কমিশনার একটা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে, তিনি কেন সেখানে পৌঁছে যাবেন? রাজ্যে যখন চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করে তখন কলকাতা পুলিশ বাধা দেয়, এবং কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে বলে এই যাদের চাকরি হারিয়ে গেছে শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি পুলিশের কাজে, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হওয়া উচিত? কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কি শাস্তি হওয়া উচিত? রাজ্যের ডিজি রাজীব কুমারের কি শাস্তি হওয়া উচিত? তারা কেন্দ্রীয় সংস্থা ইডির কাজে আজকে বাধা দিলেন। এবং মুখ্যমন্ত্রী যেটা করলেন, আপনারা সেই ভিডিও দেখেছেন প্রত্যেকে, মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে রীতিমতো ফাইল নিয়ে চলে আসছেন রেড চলাকালীন। অবিশ্বাস্য ব্যাপার। যে কোনো ঘটনা হলে, কোনো সাধারণ মানুষ হলে এতক্ষণে তাকে কোমরে দড়ি বেঁধে গারদে পড়া হতো, কিন্তু কিছু করার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পোস্ট হোল্ড করে আছেন, তাই তার বিরুদ্ধে কিছু করতে গেলে আদালতে যেতে হবে, যেটা আজকে ইডি করেছে। ইডির প্রেস রিলিজটা একবার দেখুন। ইডি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গেছে, আগামীকাল শুনানি, জরুরিকালীন ভিত্তিতে শুনানি হবে। ইডির প্রেস রিলিজটা একবার দেখুন। কি কারণে প্রেস রিলিজ দেওয়া হয়েছে? তার কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে এটা ভোটের কোনো ব্যাপার নয়। দিল্লিতে একটা কয়লা পাচারের মামলা চলছে, সেই কয়লা পাচারের মামলা প্রতীক জৈনের আইপ্যাকে কাটছে কিনা সেজন্য ইডি রেড হয়েছে, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভালো করে প্রেস রিলিজটা দেখুন। তারপরই বলা হচ্ছে যে কলকাতার পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ, সিপি, ডিজি কিভাবে সেখানে পৌঁছে গিয়ে কাজে বাধা দিলেন সেটা পরিষ্কার বলা আছে। এবং সেখানে প্রেস রিলিজে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে, যে তিনি প্রতীক জৈনের বাড়িতে গেলেন এবং সেখান থেকে তিনি ফাইল নিয়ে বেরিয়ে এলেন। তারপর তার অফিসের সামনে ধর্ণা দিলেন, পরিষ্কার ইডির কাজে বাধা। এখন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামীকাল কি শুনানি হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমি আমার প্রতিবেদনে যেটা প্রতিবার বলি, যে সংবিধান সংকটে, আইন কানুন সংকটে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও আপনারা দেখেছিলেন কালীঘাটে যখন তৃণমূল কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার পরের সময়, তিনি দলবল নিয়ে হাজির হয়ে গেছিলেন কালীঘাট থানা থেকে, মুখ্যমন্ত্রী অবস্থায় হাজির হয়ে গেছিলেন তৃণমূল কর্মীদের ছাড়ানোর জন্য। তিনি রাজীব কুমারের বেলাতে ওই একই কাণ্ড ঘটিয়েছিলেন। এবারে প্রতীক জৈনের ব্যাপারে তিনি যেটা করলেন সেটা সমস্ত রকম আইন কানুন শিখে চলে গেল। সাংবিধানিক পোস্ট ধরে আছেন বলেই এভাবে ইডির কাজে বাধা দেবেন, এভাবে সিবিআইয়ের কাজে বাধা দেবেন, ইডি রেড চলাকালীন ফাইলপত্র নিয়ে চলে আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে সেটা আপনারা ভালো করে শুনুন আরেকবার। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister,
who cannot protect the country, and he's taking away all my party documents. If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. আইপ্যাক নট অ্যাট অল এ পলিটিক্যাল অর্গানাইজেশন। ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকবে। আমি মুখ্যমন্ত্রীর যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। এই প্রতিবেদন যখন করছি শেষ মুহূর্তের খবর, প্রায় 4-5 ঘন্টা পর এই গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইপ্যাক এর অফিস ছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, এবং তিনি আজকে যে কাণ্ডটা করলেন, এই সাংবিধানিক সংকট, তিনি একদম সাংবিধানিক সংকট তৈরি করে দিলেন। একজন ব্যবসায়ী, হ্যাঁ এটা ঠিক, আইপ্যাক এই মুহূর্তে তৃণমূলের নির্বাচনে যে সমস্ত কাজকর্ম সেগুলো দেখাশোনা করে। এটা হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অভিযোগ থাকতেই পারে যে বিজেপির তরফ থেকে এই ইলেকশনের প্রসিডিওর ঘেঁটে দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। তৃণমূলের এই অভিযোগটা থাকতেই পারে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে অভিযোগগুলো করা হয়েছে একেবারে সঠিক, যে এই সময় ভোটের আগে কেন এই রেডটা হবে, কেন আইপ্যাকের এখানে রেড হবে। কিন্তু আইপ্যাকের যে ঘটনা, আইপ্যাক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোটের জিনিস কিন্তু বিয়ে করে না, তাদের আরো অনেক কাজকর্ম থাকে, এবং যে কাজকর্মের জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দিল্লিতে যে মামলা, কয়লা পাচারের মামলা চলছে, সেই কয়লা পাচারের টাকা আইপ্যাকে খেটেছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এবং এই প্রশ্নটা শুধু কিন্তু প্রতীক জৈনের সময় থেকে শুরু হয়নি। এই আইপ্যাকে যখন পিকে ছিলেন সেই সময়ের থেকেই কিন্তু এই মামলাটা শুরু, দিল্লিতে যে মামলাটা চলছে, এবং তার মধ্যে ভোটের কোন রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবিধানিক সংকটটা আজকে তৈরি করলেন, ফাইল নিয়ে বেরিয়ে এলেন ইডি রেডের সময়, অবিশ্বাস্য ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে ঘটেছে বলে কেউ বলতে পারলো না, কোনোদিন হয়নি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কি বলছেন দেখুন আপনারা। এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিষয়, ওদের তদন্তে বাধা পড়েছে, ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে, ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে, সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোনো সহকারী শাখা সংগঠন। ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা, সরকারি সংস্থা, তারা বুঝবে, ইনকাম ট্যাক্স বুঝবে, ওটা আমাদের বিষয় নয়। সেটাও ইডি বুঝবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে উনি এখন মহাকালে পৌঁছেছেন, কিন্তু সবার উপরে আছে গণদেবতা। সেই গণদেবতা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোট এলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা বাড়ে এবং ইডি সিবিআই এরা ময়দানে নামে। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি গটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি। এই হচ্ছে আজকের আপডেট। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দা নিউজ বাংলা স্টুডিওতে আমি নেই। কালনাতে এসছি, একটা প্রোগ্রাম ছিল, কার্তিক মহারাজের একটা প্রোগ্রাম ছিল, সেই কালনাতে আসতে হয়েছিল। এবং আজকে সবচেয়ে কলকাতায় হুলুস তুলুস কাণ্ড, যে সময় আমি আমাদের দা নিউজ বাংলার হট সিটে বসে নি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা ঘটালেন, বাংলার মানুষের কানে কি সেই কাণ্ডটা যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কিভাবে একটা কেন্দ্রের গোয়েন্দা সংস্থার
রেড চলাকালীন ঢুকে পড়লেন প্রতীক জৈনের বাড়িতে, সেখান থেকে ফাইল নিয়ে চলে এলেন। শুধু তাই নয়, প্রতীক জৈনের এই অফিস থেকে একটা সাদা গাড়ি দেখা গেছে, যার পেছনের সিটে রাজ্য সরকারের অনেক কিছু ফাইল পড়ে রয়েছে। কার গাড়ি, কিসের গাড়ি? সেই প্রতীক জৈনের বেসরকারি কোম্পানিতে রাজ্য সরকারের অফিসিয়াল সার্টিফিকেট, অফিসিয়াল ডকুমেন্টস কেন গেল? বাংলার মানুষ কিন্তু এবার এই প্রশ্নগুলো করবে। আমি জানি না বিজেপির নেতৃত্ব কতটা এই প্রশ্নগুলো তুলবে, তাদের এই প্রশ্নগুলো তোলা উচিত। ঠিক যেভাবে আমি প্রশ্ন করেছিলাম, মনে আছে আপনাদের, অমিত শাহের সাংবাদিক সম্মেলন আপনারা সবাই জানেন, সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম ইডির এই ভূমিকা নিয়ে, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইডি এবং সিবিআই যে ভূমিকা পালন করে, আমাদের রাজ্যে যে সেই ভূমিকা পালন হচ্ছে না, এটা আপনারা সবাই জেনে গেছেন। আসলে আমাদের রাজ্যে ইডি সিবিআই এর হাতে যতগুলো কেস আছে, বেশিরভাগ কেসে এখনো চার্জশিট দেওয়া হয়নি। চার্জশিট দেওয়া হলো, মামলা শুরু হয়নি। মামলা শুরু হলো, কখনো হিয়ারিং এর পর্যায়ে যায়নি। হয়েছে, গ্রেপ্তার হয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু মামলা এখনো বিস্বাও চলে। কেন ইডি সিবিআই পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছে না? এটা কিন্তু বড় প্রশ্ন ছিল, আমার বড় প্রশ্ন। আমার প্রতিবেদন যারা দেখেন তারা খুব ভালো করেই জানেন, এবং এই প্রশ্নটাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করেছিলাম, যে ইডির ভূমিকা আমাদের রাজ্যে ঠিক কি। তবে ইডি যে ভোটের আগে এবার ঘুম ভেঙেছে, সেটা দেখে ভালো লাগছে। তবে শুধু কি ভোটের জন্য? শুধু কি ভোটের জন্যই ঘুম ভেঙেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? সেটা হলে এই পশ্চিমবঙ্গের কোনো লাভ কিছু হবে না। আর যদি ভোটের দিকে না হয়, সত্যি যদি নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়, এই কয়লা পাচার মামলায় বহুদিন থেকে তদন্ত চলছে, আজ অব্দি এই কয়লা পাচার মামলায় সেই রকমের কোনো চার্জশিট বা সেই রকম মামলার কোনো অগ্রগতি অন্তত আমরা দেখিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা ভবিষ্যৎ দিকে নজর থাকবে যে ইডি এই কয়লা পাচার মামলার চার্জশিট দিয়ে এই মামলার হিয়ারিং কবে শুরু করে। শুধু চুরি হচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, একজনকে আপনি অপরাধী বলতে পারেন না, আপনি ততক্ষণ না তার অপরাধ প্রমাণ হচ্ছে আপনি অভিযুক্ত বলতে পারেন। তৃণমূলের নেতাদের এতগুলো অভিযুক্ত আপনারা দেখেছেন, কেউ কিন্তু অপরাধী নয়। যতক্ষণ না কোর্টে তাদের মামলা প্রমাণ হচ্ছে, ততক্ষণ আপনি তাদেরকে অপরাধী বলতে পারবেন না, এবং সেই দায়িত্বটা কিন্তু ইডি এবং সিবিআই কে এই রাজ্যে প্রমাণ করতে হবে। কবে অভিযুক্তরা অপরাধী হয় সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। আর না হলে, যদি এই মামলাগুলোর ফল শেষ অবধি না যায়, তাহলে কিন্তু এটা যে পলিটিক্যাল ভাবে দেখা হয়েছে, এটা কিন্তু প্রত্যেকে বলবে। এবং যে সেটিং তত্ত্ব চাপা দেওয়ার জন্য অন্তত আজকে কিছু একটা ভূমিকা ইডি সিবিআই রাখতে পারলো এই প্রতীক জৈনের অফিসে এবং তার বাড়িতে এই রেড করে। এই রেডে কি পাওয়া গেল সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু তার চেয়েও যেটা বড় খবর, যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল শুনানি। আগামীকালের দিকে আমাদের নজর থাকবে যে ইডির এই মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কি অভিযোগ নিয়ে এসেছে। এবং আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পোস্ট হোল্ড করেন। তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হলে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে কিন্তু স্পিকারের অনুমতি নিতে হবে। ফলে সেই প্রক্রিয়াটাও কিন্তু যথেষ্ট জটিল। আমাদের নজর থাকবে ইডির দিকে, যে ইডি এই যে ঘটনাটা ঘটলো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটালেন, ডিজি রাজীব কুমার ঘটালেন। ডিজি রাজীব কুমার কিন্তু আইপিএস, তাকে চাকরি দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রক। তার বিরুদ্ধে এই আইপিএস দের বিরুদ্ধে যারা আজকে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার, এই আইপিএস দের বিরুদ্ধে ইডি কি ব্যবস্থা নেয় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।